বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন বিশিষ্ট স্থানের অধিকারী। আধুনিক বাংলা কথা সাহিত্যে মুসলিম বাঙালি লেখকদের মধ্যে অগ্রজ। সমকালীন বাঙালি লেখকদের মধ্যে তিনি নিঃসন্দেহে শ্রেষ্ঠ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। উপন্যাস, কাব্য, নাটক এবং নানা রকম গদ্য রচনা অর্থাৎ কথা সাহিত্যের প্রায় সব শাখাই ছিল তার মুখর পদচারণা। ইতিহাস, ঐতিহ্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সমকালীন সমাজ বাস্তবতায় তার সচেতন লেখক সত্তার একটি উৎকৃষ্ট উদাহরণ জমিদার দর্পণ নাটকটি। এ নাটকে তিনি সাধারণ মানুষের উপর জমিদার শ্রেণীর নির্মম অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন। নাটকের কাহিনী হচ্ছে, কৃষক আবু মোল্লা ও তার সুন্দরী স্ত্রী নুরুন্নেহারের সুখের সংসার ভালোই চলছিল, কিন্তু জমিদার হায়ওয়ান আলীর কুনজর পড়ে নুরুন্নেহারের উপর। যে কোনো মূল্যে সে নুরুন্নেহাকে পেতে চায়, তাই কৌশলে সে আবু মোল্লাকে সর্বশান্ত করে শেষ পর্যন্ত মিথ্যা মামলায় জেলে পাঠায়। অন্তঃসত্ত্বা নুরুন্নেহার বাধ্য হয়ে স্বামীর মুক্তির জন্য হাওয়ান আলীকে অনুরোধ করতে তার নিকট যায়। গিয়ে তাকে বাবা বলে সম্বোধন করে, কিন্তু পশুর থেকেও অধম হাওয়ান আলী তার পাশবিকতা চরিতার্থ করার জন্য সচেষ্ট হয়, আর এই ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা নুরুন্নেহারের অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়। এই মৃত্যুর দায় এড়াতে হাওয়ান আলী ব্রিটিশ শাসকদের উৎকোচ প্রদান করে, আর তাকে মৃত্যুর দায় থেকে বাঁচাতে জঘন্যভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিটিশ ডাক্তার, পুলিশ ও বিচারক সবাই সব রকম সহায়তা করে। তারা উল্টো স্বামী আবু মোল্লাকেই খুনি সাব্যস্ত করতে চায়। চিরস্থায়ী বন্দোবস্তের পর ঊনবিংশ শতাব্দীর দিকে সমাজে জমিদারি প্রথা শুরু হয়। জমিদারদের আধিপত্য স্থাপিত হয়। এ নাটকে সাধারণ কৃষকদের উপর জমিদারদের অত্যাচারের বহুমাত্রিক দিক, জমিদার ও শাসক শ্রেণীর দালালদের ঘৃণ্য চরিত্র পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। জমিদারদের লাম্পট্য দোষ, শোষণ কৌশল, প্রজাপীড়ন ও অর্থের প্রভাবে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এ নাটকের উপজীব্য। আলোচ্য নাটকে নাট্যকার সমাজকে বিধৃত করেছেন স্থপতির মতো। দীনবন্ধু মিত্রের নীল দর্পণের সাথে জমিদার দর্পণের নামকরণে যেমন মিল আছে, তেমনি রয়েছে ভাবগত মিল। নীল দর্পণে জনগণের প্রতি নীলকরদের, আর জমিদার দর্পণে জমিদারদের অত্যাচারের স্বরূপ তুলে ধরা হয়েছে। জমিদার দর্পণের প্রতিপাদ্য বিষয় জমিদার শ্রেণীর উৎপীড়ন। এ নাটকের কাহিনী সরল ও আড়ম্বরহীন। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীন প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরুন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী জমিদার দর্পণের মূল ঘটনা। জমিদার শ্রেণীর চরিত্র, তোষামোদের ছলছাতুরি, চাষা আবু মোল্লা এবং তার পত্নী নুরুন্নেহারের নির্যাতন প্রভৃতি নিয়ে জমিদার দর্পণ অতি বাস্তবধর্মী নাট্যকর্ম। বিচারালয়ে ইংরেজ জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, দেশি দারোগা, উকিল, মোক্তার সবই তৎকালীন সমাজের প্রতিনিধি। আর এসব চরিত্রের সমন্বয়ে যে নৈরাজ্যময় পরিস্থিতির চিত্র অঙ্কিত হয়েছে তা বাস্তবতার দিক থেকে অতুলনীয়। শুধু জমিদার নয়, তারা যে ব্রিটিশ শাসকদের তোষামত করত সেই শাসকদের চরিত্র নাট্যকার উন্মোচন করেছেন। শাসকদের দোসর রূপে ইংরেজ ডাক্তার, বিচারকের চরিত্র তুলে ধরেছেন। এরা নির্লজ্জ, দায়িত্বহীন সরকারি কর্মচারীদের প্রতিভূ। এছাড়াও রয়েছে জিতু মোল্লা, হরিদাস বৈরাগীর মতো ধরিবাজ বকধার্মিক চরিত্র। নাটকে ভাষার শৈল্পিক গুণ লক্ষ্য করা যায়। ওই সময় বাংলা সাহিত্য চর্চায় কম মুসলমানই এগিয়ে এসেছিল। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় এ নাটকে ব্যবহৃত ভাষার প্রশংসা করে লিখেছিলেন, অনেক হিন্দুর প্রণীত বাংলার অপেক্ষা এই মুসলমান লেখকের বাংলা পরিশুদ্ধ। এটি তার সবচেয়ে উজ্জ্বল ও বস্তুনিষ্ঠ নাটক। এটি নির্মাণে সার্থক নাট্যকারের পরিচয় দিয়েছেন। মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ সত্য ঘটনা অনুসরণে রচিত। মীর মোশাররফ হোসেন তার অপ্রকাশিত আত্মজীবনীতে এ প্রসঙ্গে লিখেছেন,
জমিদার দর্পণ হাতে লিখিয়া আমার বাটিতে কুমারখালীতে কয়েকবার অভিনয় করা হয়। শেষ অভিনয় দিনে আনার মোল্লাকে, এই মোল্লার স্ত্রী জমিদারের অত্যাচারে প্রাণ হারাইয়াছিল, শেষ অভিনয় দিনে আনার মোল্লাকে উপস্থিত করিয়া দেখানো হইয়াছিল। সত্য ঘটনামূলক অভিনয় করার সময় নাট্য উল্লেখিত ব্যক্তিগণ সকলেই জীবিত, বাস্তব ঘটনা অবলম্বনে রচিত বলে জমিদার ও তার সহযোগীরা মীর মোশাররফের প্রতি রুষ্ট ছিলেন। ইংরেজ শাসনকালের প্রত্যক্ষদর্শী মীর মোশাররফ হোসেন জমিদারি ব্যবস্থার কুফল, শাসক শোষিত সম্পর্কের হৃদয়হীনতা, সাধারণ প্রজার উপর জমিদার শ্রেণীর নির্মম নিষ্পেষণ, জমিদার কর্তৃক নারীর লাঞ্ছনা, এসব বিষয় উঠে এসেছে জমিদার দর্পণ নাটকে। সত্য কথনের নায়ক সাহিত্যিক অকপটে জমিদারের লাম্পট্যের কথা বলতে যে শুরু করেছেন সপরিবারের চিত্র অবলম্বনে। নিরপেক্ষভাবে আপন মুখ দর্পণে দেখিলে যেমন ভালোমন্দ বিচার করা যায়, পরের মুখ তত ভালো হয় না। জমিদার বংশে আমার জন্ম, আত্মীয় স্বজন সকলেই জমিদার, সুতরাং জমিদারের ছবি অঙ্কিত করিতে বিশেষ আয়াস আবশ্যক হয় না। আপন মুখ আপনি দেখিলেই হইতে পারে, সেই বিবেচনায় জমিদার দর্পণ সম্মুখে ধারণ করিতেছি। জমিদার দর্পণ নাটকে জমিদারদের লাম্পট্য ছাড়া আরও কিছু দিক ফুটে উঠেছে। নিজের অপকর্ম ঢাকার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার, জমিদার হাওয়ান আলীর উক্তি, নামাজের সময় হয়েছে, চলো নামাজ পড়ে আসি, ততক্ষণে হারামজাদাকে ধরে আনুক, অথচ এই ধর্মের অন্তরালে অপকর্ম করত। সমাজ সংস্কৃতির বেশ কিছু বিচ্ছিন্ন চিত্র এ নাটকে উঠে এসেছে। জমিদাররা অবসরে তাস খেলত, লালসা সংক্রান্ত রসিকতা করে সময় কাটাত। বিধবা বিবাহ এবং তার সামাজিক প্রতিক্রিয়ারও একটা চিত্র এ নাটকে লক্ষণীয়। গ্রামীণ নারীদের কাঁথা সেলাইয়ের দিকটিও আমিরন চরিত্রের মধ্য দিয়ে উঠে এসেছে। এছাড়া আরবি, ফার্সি বা হিন্দি শব্দের ব্যবহারও লক্ষণীয়, যেমন 5 আদমি যাও, আবুকো পাকড় লাও, আবিলাও। তৎকালীন সময়ে গ্রামের মানুষদের দরিদ্রতার সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা তাদের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত করার প্ররোচনা জোগাত। এর প্রমাণও পাওয়া যায় জমিদার দর্পণ নাটকে। প্রথম মোসাহেবের উক্তি এর প্রমাণ বহন করে। হুজুর, খ্রিস্টান হওয়া মিছেমিছি, খ্রিস্টান হওয়া ওদের কি জন্য? তবে যে গিয়েছিল সে কোনো কাজ পাবার লোভে। অনেককে আবার ধর্ম ব্যবসায়ী হিসেবে দেখা যায়, তার মধ্যে রয়েছে জিতু মোল্লা, হরিদাস অন্যতম। এরা সত্যের কসম খেয়ে অনর্গল মিথ্যা সাক্ষ্য দেয়। জমিদার দর্পণ 19 শতকের উল্লেখযোগ্য সাহিত্যকর্মই নয়, এটা বিশেষ দলিল। মীর মোশাররফ হোসেনের এ সাহসী কর্ম কেবল সাহিত্যকর্মে নয়, আজও শোষক, লম্পট, অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদের শিল্পকর্ম। নীলদর্পণ প্রকাশের 13 বছর পর জমিদার দর্পণ নাটক প্রকাশিত হয়। এ সময় দর্পণ নাটক লেখার একটা প্রবণতাও লক্ষ্য করা যায়। তার মধ্যে কালের দলিল হিসেবে নীলদর্পণের মতো জমিদার দর্পণ নাটকের ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। বাংলাদেশের জমিদারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এমন প্রচণ্ড আঘাত ইতিপূর্বে অন্য কোনো সাহিত্যিকের রচনায় খুঁজে পাওয়া যাবে না। সাহিত্য ও শিল্পকর্মে সাধারণত অপরিচিত বেদনার কথা তেমন দৃষ্টিগোচর হয় না। আবু মোল্লা আর নুরুন্নেহারের জীবন দান বিরাট সংবাদ ভাষ্যের অন্তর্ভুক্ত হবে না, কিন্তু তাদের মৃত্যুর ব্যঞ্জনা কোনোভাবে তুচ্ছ হবার বিষয় নয়। জমিদার দর্পণ নাটকের প্রধান চরিত্রের পরিণাম ও অসহায় জীবন ভাগ্য নাটকটিকে ট্র্যাজেডির মহিমা দান করেছে। মীর মোশাররফ হোসেন ছিলেন বাস্তববাদী ও জীবনমুখী নাট্যকার। জমিদার দর্পণ নাটকে সে দৃষ্টান্ত উজ্জ্বল। মীর মোশাররফ হোসেন নিজেই লিখেছেন, নাটকটির কিছুই সাজানো নয়, সমাজের অবিকল ছবি তুলে ধরা হয়েছে। জমিদার দর্পণে শিল্পী তার অন্তর্নিহিত সত্য প্রকাশে উৎকণ্ঠিত নন। তার বক্তব্য ছিল সামাজিক সমস্যা বিষয়ক। শাসক শাসিতের সম্পর্কের হৃদয়হীনতাকে তিনি তুলে ধরেছেন মর্মস্পর্শীভাবে।
নীলকরদের সম্বন্ধে তুলে ধরা নীলদর্পণের যেমন উদ্দেশ্য ছিল, সাধারণ জমিদার সম্বন্ধে অনুরূপ বক্তব্য ছিল মীর মোশাররফ হোসেনের। জমিদার দর্পণের পরিসরে তুলে ধরেছেন দুর্বল প্রজাদের উপর জমিদারদের অত্যাচার নিপীড়নের কাহিনী। বঙ্কিমচন্দ্র বাংলার জমিদারদের লক্ষ্য করে বলেছেন, জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, বাঙালি কৃষকদের শত্রু বাঙালি ভূস্বামী। জমিদার দর্পণে এ কথারই প্রতিচ্ছায়া লক্ষ্য করা যায়। আজকের সমাজ বাস্তবতায়ও নুরুন্নেহার চরিত্রটি বাস্তব। অন্তঃসত্ত্বা নুরুন্নেহারের মতো হাজারো বাঙালি নারীকে ধর্ষণ সমেত হত্যা করলেও তার বিচার হয় না, আর যদিও বিচার হয় তা হয় প্রহসন। জমিদার দর্পণ নাটকে এ বিচারের নামে প্রহসনের বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জমিদার দর্পণ মীর মোশাররফের সমাজচেতনার বিস্ময়কর পরিচয়। মীর মোশাররফের এ সাহসী কর্ম আজও সমাজের শোষক লম্পট অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের মতে কিছু শৈল্পিক সীমাবদ্ধতা থাকলেও এ নাটক কালোত্তীর্ণ শিল্পের মর্যাদায় অভিষিক্ত। ধন্যবাদ।